ঘুটঘুটে কলুষিত অন্ধকার, অদূরে হিজল গাছে ডাহুক পাখির ডাক শোনা যাচ্ছে। পাতার খচখচ শব্দ আর ঠান্ডায় কাঁপানো বাতাসে ভয়ঙ্কর লাগছে। চোখ বন্ধ করেই আমি অনুভব করতে পারছি চারপাশে অনেক মানুষের পায়ের আওয়াজ। সারা শরীরে অসহনীয় ব্যথা, হয়তো আমাকে টেনে হিঁচড়ে এখানে নিয়ে আসা হয়েছে এজন্য। এই বোমা ডিফিউজ করার সব কাগজপত্র পুড়িয়ে ফেলা হয়েছে, শুধু এই একটা কাগজ আর এই পেন ড্রাইভ রয়েছে, যার মাধ্যমে সকল প্ল্যান প্রমাণ বিদ্যমান। সবই বুঝলাম বাবা, কিন্তু তুমি আমাকে বলছো কেন? তুই বুঝতে পারছিস না কেন বলছিস? এই সামাদ শিকদারের একমাত্র ছেলে তুই। তোকে বলবো না তো কাকে বলবো? আমাদের এখানে কেউ জানে না যে তুই আমার ছেলে। আমি ইচ্ছে করে কাউকে জানাইনি, কারণ আমার মাথায় তো অন্য কিছু চলছে। এই জিনিসগুলো রাখ, আমি বাকিদের দেখছি। বাবা, এভাবে তোমার সহযোগীদের ধোকা দিয়ে কি কাজটা ঠিক করছো? ছেড়ে দাও না সব কিছু ফেলে চলো পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করি। তুই কি পাগল হয়ে গিয়েছিস? আমার এত বছরের সাধনা, সুখ দুঃখ আমি কখনো বিফলে যেতে দেব না। টাকার জন্য আমি অনেক কিছু করতে পারি, আমার সহযোগীদেরও মেরে ফেলতে পারি। এখন একটা মাত্র কাজ আছে, আর সেটা হচ্ছে তোর চাচার হত্যার জন্য যিনি দায়ী তাকে মারা। সব কাজ শেষ, সব কাজ শেষ করে আগে আমি তাকে মারবো, তারপর এখান থেকে চলে যাব। ততক্ষণে তুই এখানে থাকবি সাবধানে। আরেকটা কথা, কাগজ আর এই পেন ড্রাইভ যেন অন্য কারোর কাছে না পড়ে। এতক্ষণ বাবা ছেলের মধ্যে কথা হচ্ছিল। যতটুকু শুনেছি বুঝতে পারলাম আমি এখন জঙ্গিদের হাতে বন্দি। আর এরাও জঙ্গি, যাদের কথোপকথন শুনলাম। এরাও জঙ্গি, কিন্তু এরা প্ল্যান করছে আরও গভীর কিছু। এখন আমি চিন্তা করতে লাগলাম কিভাবে এখান থেকে বের হব। না জানি সাদা বিলাই এখন কি করছে, মা বাবা হামি তারা কোথায় আছে। আচ্ছা, তারা কি এখনও টের পেয়েছে যে আমি তাদের মধ্যে নেই? হয়তো বা পেয়েছে, কারণ আমাকে যখন এখানে নিয়ে আসা হয়েছিল তখন ছিল মধ্য দুপুর, আর এখন মনে হচ্ছে গভীর রাত। শোয়া থেকে উঠে বসে নখ কামড়াচ্ছি আর ভাবছি যে এই জঙ্গিদের চোখে ঘুম নাই না কি, এখন পর্যন্ত জেগে আছে। এরা এখন ঘুমোতে তো কিছু বুদ্ধি খাটিয়ে পালিয়ে যেতাম আমি। যাই হোক, এখন অন্য বুদ্ধি খাটাতে হবে। আমাকে যে ঘরে রাখা হয়েছে সেটা মূলত একটি মাটির ঘর। এই ঘরের একটা জানালা দরজার কাছে। ঠক ঠক আওয়াজ মূলত ঘরের জানালা থেকে আসছে। জঙ্গির একটা কাজ করেছে, আমাকে হাত পা কোনোটাই বাঁধেনি এবার। নয়তো প্রথম দিন সাদা বিলাই যখন আমাকে বিয়ে করার জন্য কিডন্যাপ করে তখন তো হাত বেঁধে কতক্ষণ রেখেছিল। শেষে আমার পটর পটরের জন্য বাধ্য হয়ে হাত খুলে দিয়েছিল। বসা থেকে আস্তে আস্তে পা টিপে টিপে জানালার কাছে গেলাম। জানালায় আড়ি পেতে শুনতে চেষ্টা করলাম যে ওই পাশে কেউ কিছু বলছে কিনা। কিছুক্ষণ পর ফিসফিস শব্দ শুনতে পেলাম। কেউ আমাকে বলছে, আপামনি, আমি হামিদা, জানালাটা খুলেন। হামিদার কণ্ঠস্বর শুনে ভরকে গেলাম। আমি এতক্ষণ ভেবেছিলাম হামিদা জঙ্গিদের সাথে যুক্ত আছে হয়তো, কিন্তু আমার ধারণা মনে হচ্ছে ভুল। কারণ হামিদা যদি তাদের সাথে যুক্ত থাকতো তাহলে এভাবে লুকিয়ে আমার সাথে কথা বলতে আসতো না। যাই হোক, আস্তে করে জানালাটা খুলে দিলাম। জানালা খুলতেই হামিদার চিহ্নিত চেহারা দেখতে পেলাম। আপনি ঠিক আছেন আপা? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু তুমি এখানে কি করছো? আপনাকে এই ব্যাটারা ধইরা আনার সময় আমি দেখছিলাম, কিন্তু আমি দেখার সময় চিল্লাইয়া যে রাত ভাইজানকে ডাকবো তার সুযোগও পাই নাই। সেই জন্য মাঠের মধ্যে জমিনে লেখা রাখা আইছি যে আপনার বিপদ, আমি আপনার পিছনে আছি। আর আসার সময় আমার জামার মধ্যে যেই পুঁথি পাথর ছিল সেগুলো রাস্তার মাঝে ফালাইয়া দিয়ে আইছি, যেন রাত ভাইজান সহজেই আইতে পারে। বাহ, তোমার তো দেখি অনেক বুদ্ধি হামিদা, কিন্তু এই জঙ্গিদের থেকে রেহাই পাবো কিভাবে? আপা, এখন রাতের 12টা বাজে, আমি পাশের ঝোপে লুকাইয়া আছি। আপনি এখন এখানেই থাকেন, আমি সুযোগ বুঝে বের করে নিয়ে যাবো আপনারে। হামিদার কথা শুনে মুখটা মলিন হয়ে গেল। না জানি মেয়েটা আমাকে বাঁচাতে গিয়ে নিজেই বিপদে পড়ে যায়। আমি হামিদাকে বললাম যে রাতকে খবর পাঠাতে, কেননা রাতকে এখন আমার খুবই প্রয়োজন। আমি হামিদাকে কিছু বলবো, অমনি হামিদা তাড়াহুড়া করে আমার উদ্দেশ্যে বলল,
জানালা আটকে দেন আপা, কেউ আসছে এদিকে, আমি গিয়া লুকাই। হামিদা যেতেই আমি জানালা আটকে দিলাম এবং সেই ঘরের মেঝের উপর বসে রইলাম। পায়ের আওয়াজ আস্তে আস্তে দরজার কাছে চলে এসেছে, তার মানে এই ঘরে এখনও কেউ আসবে। আমি ঠাই মেরে বসে রইলাম দরজার দিকে মুখ করে। দরজা খুলে ঘরে প্রবেশ করলো 5 জন লোক, তার মধ্যে সেলিম চাচা একজন। সেলিম চাচাকে এখন দেখে মনে হচ্ছে 35 বছরের একজন লোক। বৃদ্ধ বয়সের দুর্বলতা তার মধ্যে বিরাজমান নেই এখন। এখন আমার চোখের সামনে যাকে দেখেছি সে খুব শক্তপোক্ত মানুষ। সেলিম চাচা আমার নিকটে এগিয়ে এসে বলল, মামুনি, ভুলে গেলে আমাকে? আমি তোমার সেলিম চাচা যে। আর কি বলি আমি? আমি তো সেলিম না, আমি তো সাদ্দাম, সেই সাদ্দাম যে তোমাকে আরো 15 বছর আগে মাথায় আঘাত করেছিল, যেন তোর বাবা, ভাই, বোনদের সাথে সাথে তুইও মরে যাস। কিন্তু ভাগ্যক্রমে কি করে হাস, তুই বেঁচে গেলি, সাথে তোর মাও বেঁচে গেল। কিন্তু আমি সেদিনের পর করেছিলাম, আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বো। এই যে তুই এখন আমার চোখের সামনে, আমি যে কোনো সময় তোরে মেরে ফেলতে পারবো, কোনো আফসোস থাকবে না। কিন্তু এখন তো তোকে কিছু করবো না, এখন আমাদের আরও কিছু কাজ আছে, সেগুলো সম্পূর্ণ করে তারপরে তোকে মারবো। সেলিম চাচা ওরফে সামাদ লোকটার কথায় কিছু বললাম না। আমার দৃষ্টি এখন সামাদের সেই ছেলের উপর, যার কাছে পেন ড্রাইভ এবং কাগজপত্র রয়েছে। ছেলেটি কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার পানি তাকিয়ে আছে, হয়তোবা আমাকে মনে ধরেছে তার। এই ভেবে আমি বাঁকা হাসলাম, কারণ এই ছেলের দুর্বল জায়গা আমি পেয়ে গিয়েছি। একে একে সবার চেহারা দেখলাম, যাদের কারোরই আমাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাদের একটাই লক্ষ্য, মিশন বোমা হামলা, এবং তা এ সপ্তাহের মধ্যেই করে ছাড়বে তারা। সামাদ নামক লোকটি আমাকে আরও কিছু বলে চলে যাওয়ার সময় তার ছেলেকে বলে গেল যেন আমাকে দেখে রাখে, কোনোভাবেই যেন বাইরে বের হতে না পারি। সামাদের সাথে তার সহযোগীরা চলে গেল, বাকি রইল ছেলেটি, যে নাকি এক দৃষ্টিতে আমার পানে তাকিয়ে আছে। আই সামরা, নাম কি? আহাদ। আমাকে ভালো লেগেছে? ছেলেটি এবার করুণ চোখে আমার দিকে তাকিয়ে উত্তর দিল, আমার বড় বোনের মতো দেখতে আপনি। আপনার কিছুক্ষণ দেখে আপনার কথা মনে পড়ছে। কিছু মনে করবেন না, আমি কি আপনাকে আপু বলে ডাকতে পারি? আমি এখানে আসি আর আপনি কয়েক ঘন্টা, তারপর পালিয়ে চলে যাব। ছেলেটির কথা শুনে বুঝলাম ছেলেটা শিক্ষিত এবং এখানে বাপের জোর করাতে এসেছে। ছেলেটির কথার প্রত্যুত্তরে বললাম, বাবার সাথে পালিয়ে যাবে নাকি? না, বাবাকে ফেলে চলে যাব। আপনি কি আমাকে একটা সাহায্য করবেন? তোমার সাহায্য পরে, আগে তুমি আমাকে সাহায্য করো। আমার সাদা বিলাইকে খবর দাও যে আমাকে এখানে। সাদা বিলাই মানে? আরে আমার জামাই সাদা বিলাই। আমার কথায় ছেলেটির মাথা হয়তো ঘুরতে লাগলো। নিজের জামাইকে যে সাদা বিলাই বলতে পারে তা শুনে হয়তো। আমার কথা মতো ছেলেটি কিছু কাজ করে বসলো। তারপর ছেলেটি নিজের জীবন বাজি রেখে আমার হাতে পেন ড্রাইভ আর কাগজগুলো তুলে দিল। আমি আপনাকে এখান থেকে উদ্ধার করতে যথেষ্ট চেষ্টা করব। আপাতত এগুলো আপনার কাছে রাখুন। মনে রাখবেন, এটা আপনার শহর থেকে রক্ষা করার একমাত্র চাবিকাঠি। আপনার জীবন চলে গেলেও এগুলো আপনি কারো হাতে দিবেন না। আপনি যেই আদেশ দিয়েছেন তা পালন করতে আমি চলে যাচ্ছি। ভালো থাকবেন। আহাত নামের ছেলেটি চলে গিয়েছে, তাই ভাবতে লাগলাম আমার জীবনটা কি থেকে কি হয়ে গেল। ভালোই তো ছিলাম বিয়ের পর, সাদা বিলাইকে নিয়ে বিন্দাস জীবন কাটাচ্ছিলাম। কেন এমন হলো? কেন আমার জীবনের জঙ্গিদের আগমন ঘটলো? আমার ভাবনার মাঝে সামাদ ঘরে প্রবেশ করলো। সামাদ প্রবেশ করতেই রেগেমেগে এক প্রকার আমাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গেল। প্রায় 50 জনেরও বেশি লোকজন গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর পাশে 3 থেকে 4 জন মহিলা, যাদের হাতে আপাতত হামিদা বন্দি। হামিদার ঠোঁটের কোণে রক্ত গড়িয়ে পড়ছে। তারা হয়তো হামিদাকে আঘাত করেছে, এজন্য। হামিদার অবস্থা দেখে মায়া হলো। সামাদ আমাকে নিয়ে 50 জনের মাঝে দাঁড় করালো। তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। এতটুকু মেয়ে কিনা আমাকে ধরার জন্য লোক পাঠাচ্ছে। তুই কি ভেবেছিস তোর এই 4 ফুট মেয়ে আমাকে কিছু করতে পারবে? এই সামাদকে কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না। এই সামাদকে কিছুই করতে পারবে না।
কখনোই না। তুই এবার তাকিয়ে দেখ আমি কি করি এই মেয়েটার সাথে। আমাকে দাঁড়াতে বলে সামাদ হামিদার দিকে এগিয়ে যাচ্ছে। আর এদিকে সামাদের আগানো দেখে আমি সামাদকে বাধা প্রদান করতে চাইলে দুজন লোক আমাকে ধরে রাখে। সামাদ হামিদার কাছে গিয়ে হামিদার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে নিল। তারপর কি যেন মনে করে চারপাশে চোখ বুলালো। সামাদের দৃষ্টি ঘুরানো দেখে আমিও সামাদের দৃষ্টি অনুসরণ করে আশেপাশে দৃষ্টি ঘুরালাম। সামাদ ডান পাশে দাঁড়িয়ে থাকা আহাতকে দেখতে পেলাম। হয়তো সামাদের মনে কুমতলব ছিল, এজন্য আহাতকে দেখে সামাদ নিজের মাথা কিছুক্ষণ নাড়িয়ে আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে নিজের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে হামিদার গলায় পোঁচ দিয়ে বসলো। হামিদার সাথে সাথে জমিনে লুটিয়ে পড়ে। লাল রক্তের রক্ত বয়ে যাচ্ছে জমিনখানা। ততক্ষণে আমার হাতও ছেড়ে দিয়েছে লোক দুটো। আমি চিৎকার করে দৌড়ে হামিদার কাছে গেলে হামিদা মুচকি হাসি দিয়ে আমার পানে তাকিয়ে বলল, মাফ করে দিয়ে না আপা, আমি আপনাকে বাঁচাতে পারলাম না, কিন্তু কাজের কাজ ঠিকই করেছি। আমার উপকার যে করে তার উপকার করতে চেষ্টা করি, আমি আপনারও করেছি। হামিদার সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো। এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল পরপারে। আমি তার মৃত্যুতে হতভম্ব হয়ে রইলাম। এই জঙ্গিগুলো এতটাই নির্দয়, ঘৃণিত, যা আজ স্বচক্ষে দেখতে পেলাম। সামাদ এবার আমার কাছে এসে আমার চুলের মুঠি ধরে বলল, এভাবে তোকে আমি মেরে ফেলবো, তুই যন্ত্রণায় ছটফট করতে করতে মরবি। আমি হাসবো, শান্তির হাসি হাসবো। সামাদ নামক লোকটি যেভাবে টেনে হিসড়ে বাহিরে নিয়ে এসেছিল, ঠিক সেভাবেই আমাকে আবারও সেই ঘরে নিয়ে নিচে ছুঁড়ে ফেলে দরজা আটকে চলে গেল। এদিকে আমি দু হাঁটুতে মুখ গুজে অনবরত কান্না করে চলেছি। খুবই আপন করে নিয়েছিলাম হামিদা মেয়েটিকে এই কয়েক ঘন্টায়, কিন্তু আমার জন্য মেয়েটির প্রাণ চলে গেল। কিছুক্ষণ আগে ফজরের আজান হয়েছে। জানালায় একটু খুলে দেখলাম জঙ্গিরা এখন সবাই এখান থেকে আলাদা হয়ে যাচ্ছে। তার মানে এখন এখানে বেশি মানুষ থাকবে না। বাইরের দিকে তাকিয়ে চিন্তা করছি সাদা বিলাইয়ের কথা। আচ্ছা, সাদা বিলাই কি আমাকে খুঁজতে বের হয়নি? এতক্ষণে তো এখানে পৌঁছে যাবার কথা ছিল। নাকি জঙ্গিরা সাদা বিলাইয়ের সাথে খারাপ কিছু করে ফেলেছে? না, আর ভাবতে পারছি না। আমার জীবনটা তো জটিল কেন? কিছুই ভালো লাগছে না। বাবা ভাই বোনের সাথে যদি মারা যেতাম তাহলে খুব ভালো হতো। আমার ভাবনার মাঝে চারিদিকে গুলির বর্ষণের আওয়াজ শুনতে পেলাম। জানালা এবার পুরোপুরি খুলে দেখতে পেলাম রাত এবং আরও কিছু পুলিশ অফিসার আশেপাশের এলাকা ঘিরে ফেলেছেন। প্রায় 1 ঘন্টা পর গুলিবর্ষণ বন্ধ হয়, আর সাথে সাথে কেউ একজন ঘরের দরজা খুলে দেয়। আহাত নামক ছেলেটা আমার দিকে হাসি মুখে তাকিয়ে বলল, আপা, বাবা আর নেই, সবাই মারা গিয়েছে, তুমি বের হয়ে আসো। আহাদের বলার মাঝেই হুড়মুড় করে ঘরে ঢুকে সাদা বিলাই আমাকে দেখে দৌড়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে থাকে, শুভ্রপরি, আজ আমি কতটা অসহায় ছিলাম জানো তুমি? কয়েক মিনিটের জন্য মনে হচ্ছিল এই রাত নামক লোকটা পৃথিবীতে এসে খুব খারাপ করেছে, যে নাকি নিজের জানকে বাঁচাতে পারিনি। আসলে আমি অক্ষম শুভ্রপরি, আমি দায়িত্বহীন। নয়তো আমার চোখের সামনে থেকে আমার শুভ্রপরিকে মানুষ কিডন্যাপ করে নিয়ে চলে যায় আর আমি টের পাই না। অনেক ভালোবাসি শুভ্রপরি, এই কয়েক ঘন্টা আমার কেমন কেটেছে তা শুধু আমিই জানি। আজ হামিদা আর আহাত নামক মানবীর নিকট ঋণী হয়ে গেলাম। এদের জন্য আমি আবারও সাদা বিলাইকে দেখতে পেলাম। সাদা বিলাইয়ের চোখ, মুখ, নাক সব লাল টমেটো হয়ে আছে। সাদা বিলাইকে দেখে ফিক করে হেসে দিয়ে বললাম, জামাই আমার লালের লাল, টমেটোর মতো লাল লাল। ইচ্ছে করছে কুটুস করে কামড়ে ফেলি ওই লাল গাল। এই সিরিয়াস সময়েও তোমার উদ্ভট কথাবার্তা বলতে হবে? তুমি জানো আমাদের অবস্থা কেমন হয়েছিল? তা জানবে কিভাবে? মাথায় তো শুধু দুষ্টুমি ঘুরে সর্বক্ষণ। সাদা বিলাইয়ের বকা শুনে চুপ হয়ে গেলাম। আসলে কয়েক ঘন্টা চিন্তা করতে করতে পাগল হয়ে গিয়েছি। আহাত এতক্ষণ আমাদের দেখছিল। আমার ছন্দ শুনে আহাত ফিক করে হেসে ওঠে। আপনি খুব সুন্দর ছন্দ বলতে পারেন, আমার উদ্দেশ্যেও কিছু বলুন। আহাদের কথা শুনে দাঁত কেলিয়ে সাদা বিলাইয়ের পানি তাকালাম। সাদা বিলাই আমার চাহনি দেখে কপাল চাপড়ে বাহিরে চলে গেল পুলিশের সঙ্গে কথা বলবে বলে। সাদা বিলাই যাওয়াতে আহাদের দিকে তাকিয়ে দেখে কৌতূহলী দৃষ্টিতে আমার পানি তাকিয়ে আছে। কিন্তু আপাতত আমার কিছু বলতে ইচ্ছে করছে না, কারণ হামিদার মৃত্যুর কথা মনে পড়ছে।
আমার জন্য মেয়েটিকে জীবন দিতে হয়েছে। সারা জীবন ঋণী হয়ে থাকবো এই মেয়ের কাছে। আহাতকে কিছু না বলে চলে আসলাম। আমার বাবা, ভাই ও আপুর কবরের পাশেই হামিদাকে কবর দেওয়া হয়েছে। হামিদার এমন করুণ কাহিনী শুনে সকলে কান্না করেছে। আমার মা তো হামিদার জন্য দোয়া দুরুদ কুরআন খতম করেছেন। আমার মায়ের কথা, হামিদার জানের ওসিলায় আমাকে নাকি মা ফিরে পেয়েছেন। সেদিনের ঘটনার আজ প্রায় 1 মাস হয়ে গিয়েছে। আহাদের 6 মাসের জেল হয়েছে। এর মধ্যে আমার পরীক্ষার রেজাল্ট হয়েছে। ফার্স্ট ক্লাস না পেলেও পাশ করেছি। মান সম্মানে ডুবাইনি সাদা বিলাইয়ের। সকাল থেকে মন খারাপ। মন খারাপের একটা কারণ, সাদা বিলাই 2 দিনের জন্য বিদেশ চলে যাবে। সাদা বিলাই যখনই আমার কাছ থেকে দূরে সরে যায় তখন একটা না একটা বিপদ আসে। আমার শাশুড়ি মা অনেকবার নিষেধ করেছেন সাদা বিলাইকে এখন কোথাও না যেতে, কিন্তু সাদা বিলাই তো সাদা বিলাই, কারোর কথা শুনতে নারাজ সে। তার কাছে বউ এক পাশে তো কাজ এক পাশে। কাজ না করলে বউ বাচ্চাকে খাওয়াবে কি? আমাকে 4 দেয়ালের মাঝখানে বন্দি করে রেখে চলে যাবে সাদা বিলাই, আর রেখে যাবে দর্শকের মতো দেহরক্ষী বাড়ির আশেপাশে। সাদা বিলার স্পেশাল দেহরক্ষী তো আছেই, সেই ফোকলা দাঁতওয়ালা মাসুদ বেটা, যে কিনা আমাকে কিডন্যাপ করে কাজী অফিস পর্যন্ত নিয়ে গিয়েছিল। ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়াচ্ছি, বলতে গেলে পায়চারি করছি আর কি। অপেক্ষা করছি সাদা বিলাইয়ের। সাদা বিলাই একটু পর চলে যাবে। আমি চাচ্ছি যেন সে না যাক, এজন্য চিন্তা করছি যে কি করতে পারি, কি এমন করলে সাদা বিলাইকে আটকানো যাবে। কিন্তু মাথায় কিছুই আসছে না। কথায় আছে না, দরকারের সময় মাথার মগজ ফাঁকা হয়ে যায়। আমার অবস্থা এমন এখন, মাথায় কোনো বুদ্ধি আসছে না। আরে সুবুদ্ধি হোক বা কুবুদ্ধি হোক, একটা বুদ্ধি তো আসবে, কিন্তু কোনো বুদ্ধিই আসছে না। আমার এখন ইচ্ছে করছে দেয়ালের সাথে মাথা ঠুস মারতে, যেন মাথা 2 খণ্ড হয়ে যায়। আর মগজ বের করে দেখতে পারি, মগজে যদি কোনো সমস্যা থাকে তাহলে যেন আবার মগজের তার কেটে কুটে আবার ঠিক করতে পারি। দেয়ালের সাথে মাথা ঠুকঠুক করে আঘাত করে যাচ্ছি আর চিন্তা করছি কি করব। এমন সময় ঘরে সাদা বিলাইয়ের আগমন ঘটে। আমার এই অবস্থা দেখে বিচলিত কণ্ঠস্বরে বলে, আরে কি করছো? এমন এইভাবে নিজের মাথায় নিজে আঘাত করছো কেন? এমনিতেই তোমার মাথায় সমস্যা, এখন আবার নিজের মাথায় নিজে আঘাত করলে তো আরও সমস্যা হবে। আমার মাথার সমস্যা মানে? এই মাথায় সমস্যা মানে আপনি কি বোঝাচ্ছেন? হ্যাঁ, আমি পাগল? আমি নির্বোধ? কিছু বুঝি না আমি? কিন্তু আমি সব বুঝি। বিদেশে কেন যাচ্ছেন তাও বুঝতে পারছি। ও আচ্ছা, বিদেশে গিয়ে বিদেশিদের সাথে লাইন মারতে হবে না, এজন্য যাচ্ছেন, বুঝি। আমার কথা শুনে সাদা বিলাই গোল গোল করে তাকিয়ে রইল। সাদা বিলাইয়ের এখন হয়তো বোধগম্য হচ্ছে না আমার এমন রূপ দেখে। হ্যাঁ আয়মান, উল্টাপাল্টা কিছু খেয়েছো নাকি? এমন করছো কেন? উল্টাপাল্টা বকছো কেন? জ্বর এসেছে নাকি ঠান্ডা লেগেছে? ডাক্তার ডাকবো? মাথা ব্যথা করছে শোনা? সাদা বিলাইয়ের চিন্তা মার্কা কথা শুনে ইচ্ছে হচ্ছে কচু গাছের সাথে ফাঁস দেই। সব কিছু সিরিয়াস ভাবে নেয় এই ছেলেটা। বইয়ের আদর সোহাগ ভালোবাসা বোঝে না না কি এই সাদা বিলাই? আমি এমন করছি কেন বুঝতে পারছে না। আরে জামাই যেন আমার কাছ থেকে দূরে সরে না যায়, এটাও বুঝতে পারছে না গাধাটা। সাদা বিলাই দরকারি কাগজপত্র ব্যাগের ভিতর ভরছে। আমার মন সায় দিচ্ছে না সাদা বিলাইকে ছাড়তে। অবশেষে যখন সাদা বিলাই আমার কপালে অধর শুয়ে ঘর থেকে বের হয়ে যাবে, তখনই আমি বলে উঠলাম, বিদেশ গিয়া জামাই তুমি আমায় ভুইলো না, চিঠি দিও পত্র দিও, জানাইও ঠিকানা। ও জামাই জানাইও ঠিকানা। আমার গান শুনে সাদা বিলাই হাসতে হাসতে বসে পড়েছে। সাদা বিলাই হুট করে আমার কাছে এসে সরাসরি সাদা বিলাইয়ের কাঁধে তুলে নেয়। 3 থেকে 4 বার চক্কর লাগানোর পর যখন আমাকে নিচে নামিয়ে দেয়, আমার সাথে সাথে পুরো দুনিয়া ঘুরছে। সাদা বিলাইকে 3 ডাবল মনে হচ্ছে চোখের সামনে। আমার এমন জোকারের মতো অবস্থা দেখে সাদা বিলাই আমার কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিসিয়ে বলে, একদম দুষ্টুমি করবে না, বড় হয়েছো তুমি। সাদা বিলাইয়ের কথায় কিছু বললাম না, আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম আমার সাদা বিলাইকে। 5 মাস পর আগামীকাল আমাদের 4র্থতম বিবাহ বার্ষিকী, সাথে আমাদের রিসেপশন। কখনো কি শুনেছেন বিয়ের 4 বছর পর রিসেপশন হতে? আমাদের হচ্ছে। বিয়ের পর থেকে একটা না একটা ঝামেলায় জড়িয়ে যাচ্ছিলাম।
তাই এর মধ্যে রিসেপশন করা হয়নি। অনেকবার সাদা বিলাইকে না করেছিলাম রিসেপশন না করতে, কিন্তু না, সে রিসেপশন করে ছাড়বে। সাদা বিলাই সকাল থেকে চিল্লিয়ে যাচ্ছেন রিসেপশনের সাথে সাথে সারপ্রাইজ আছে এই বলে। আচ্ছা, আপনারাই বলুন, সারপ্রাইজ যদি কেউ দেয় তাহলে কি বলে বলে দেয়? আমি এই প্রথম আমার সাদা বিলাইকে দেখলাম যে সে ঢাকঢোল পিটিয়ে বলে বেড়াচ্ছে সারপ্রাইজ দিবে। সাদা বিলাইয়ের সারপ্রাইজ সাদা বিলাইয়ের কাছে, কিন্তু আমার কাছে যেই সংবাদ আছে তা শুনলে সাদা বিলাই খুশিতে পাগল হয়ে যাবে। সাদা বিলাই আমাকে গোলাপি বেনারসি শাড়ি উপহার দিয়েছেন আজকের দিনটার জন্য। এই রঙটা আমার খুব প্রিয়। গোলাপি শাড়ি পরে নিজেকে আজ গোলাপি রানী সাজাবো, এইভাবে তৈরি হতে শুরু করলাম। যথাসময় সাদা বিলাই হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করেন। আমাকে দেখে সাদা বিলাই হা করে তাকিয়ে থেকে বলেন, মাশাআল্লাহ, আমার সবুজ পরি, আমার গোলাপি পরি, একদম পুতুল বউ লাগছে। মনে হচ্ছে এই রংটা তোমার জন্যই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কারোর নজর যেন না লাগে আমার গোলাপি পরির ওপর। সাদা বিলাই এবার আমাকে তাগাদা দিয়ে বলতে শুরু করলেন, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, আজ কোনো দুষ্টুমি করবে না, মনে থাকবে তো? সাদা বিলাই আমাকে নিয়ে নিচে চলে আসলো। খুব সুন্দর করে আমাদের বাড়িটা সাজানো হয়েছে। সবাই বলাবলি করছে যে সাদা বিলাই নাকি ইচ্ছে করে এখানে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছে যেন আমার কোনো ক্ষতি না হয় এই ভেবে। গতবার আমার জন্মদিনে যে ক্ষতিটা হয়েছিল, এবার যেন ওরকম কোনো বিপদের মুখোমুখি হতে না হয়, এজন্য এখানে আয়োজন করা। যথারীতি সবাই আমাদের শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছে। চতুর্থ বিবাহ বার্ষিকীর সাথে রিসেপশনের জন্য অনেকে খোঁচা দিচ্ছেন অনবরত। এত বছর পর এরকম রিসেপশন করার জন্য আমাদের আনন্দের মাঝে একজন নেই, সে হচ্ছে আবরার ভাই। আবরার ভাই কোনো কাজে সিঙ্গাপুর গিয়েছেন, কিন্তু কী কাজে গিয়েছেন তা আমাদের বলেনি। সাদা বিলাই গতকাল রাতে অনেক আফসোস করেছিল আবরার ভাইয়ের জন্য। ভিডিও কলে আমাদের অনেকক্ষণ কথা হয়েছিল। আবরার ভাই জানিয়েছে খুব দ্রুতই দেশে ফিরবেন তিনি এবং আমাদের সাথে অনেক মজা করবেন। কয়েকজন মেহমানদের সাথে কথা বলছিলাম আমি আর সাদা বিলাই। ঠিক তখনই সদর দরজা দিয়ে প্রবেশ করেন আবরার ভাই, সাথে সুন্দর রমণীকে নিয়ে। আবরার ভাইয়ের মুখের হাসি যেন সরছেই না। পাশে থাকা রমণীর হাত শক্ত করে ধরে আমাদের পানে এগিয়ে এসে হাসি মুখে আমাদের উদ্দেশ্যে বললেন, এ দেখ রাত, আমি আমার তুবাকে পেয়ে গিয়েছি। আর এই যে তুবা ভাবি, পরিচিত হন, আমার তুবা, যার উছিলায় রাত আপনাকে পেয়েছে। আবরার ভাইয়ের কথায় আমি সকলের সামনে হাসতে শুরু করলাম। মানে লাইক সিরিয়াসলি, পুরো সিনেমার কাহিনী ঘটেছে দুই ভাইয়ের সাথে। সাদা বিলাইয়ের পানে তাকিয়ে দেখি সাদা বিলাই মাথা চুলকে দাঁত কেলিয়ে আমার পানে তাকিয়ে আছেন। সাদা বিলাইয়ের তাকানো দেখে আমার শরীর জ্বলে গেল। কই চেয়েছিলাম ঘোড়ার গাড়ি চড়ে রাজপুত্রের সাথে বিয়ে হবে, কিন্তু হলো কি একটা সাদা বিলাইয়ের সাথে। আমার চাহনি দেখে সাদা বিলাই আবরার ভাইয়ের উদ্দেশ্যে বলল, কি রে শালা, কীভাবে পেলি এই মেয়েকে? আমি তো এই মেয়ের সাথে কথাই বলবো না। কত বড় সাহস এই মেয়ের, আমার ভাইকে কষ্ট দিয়েছে। আমি তোর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েকে কোনো দিনও ক্ষমা করব না। আরে ভাই বাদ দে তো, এখন তো সে তোর ভাবি হয়। ভাবির সাথে কথা বললে কিচ্ছু হবে না। আরেকটা সিক্রেট কথা শোন। দুই ভাইয়ের মধ্যে কথা হচ্ছিল, কিন্তু হঠাৎই আবরার ভাই সাদা বিলাইয়ের কানে কানে কি যেন বলল। তা শুনে সাদা বিলাই চিল্লিয়ে বলে উঠল, সত্যি? সাদা বিলাইয়ের চিল্লানো শুনে আমার সামনে থাকা আমার যমজ নামের আপুর দিকে তাকিয়ে দেখি সেও লাজুক রাঙা হাসি দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ব্যাপারটা কেমন যেন সন্দেহজনক মনে হলো। সাদা বিলাইয়ের হাতে খোঁচা দিয়ে জিজ্ঞেস করলাম, ব্যাপারখানা কি? প্রত্যুত্তরে সাদা বিলাই প্রফুল্লময় হাসি হেসে উত্তর দিল, আরে আয়মান, তুমি ভাবতে পারছো আমি মামা হব? আমাকে কেউ মামা ডাকবে? আহা, আমার ভাই আমার আগে বাবা হয়ে যাবে। সাথে বিয়ের কথা শুনে মুখ ভেঙচি কেটে বললাম, এই যে আবরার ভাই, শুনে রাখুন, আপনিও কিন্তু মামা হবেন। আপনার এই ভাইকে বলে দিন খুব শীঘ্রই সেমি সাদা বিলাই আমাদের ঘরে আসতে চলছে। আমার কথা শুনে আবরার ভাই আর সাদা বিলাই চুপ হয়ে গেল। সাদা বিলাই প্রথমে ভেবেছিল আমি দুষ্টুমি করছি, কিন্তু তার ভাবনার উপর এক বালতি জল ফেলে আমার দুই মা, শাশুড়ি, বাবা আর হামি এসে আমাদের কাছে আসে। হামি শোনা আমার পেটে হাত বুলিয়ে বলতে শুরু করে, সত্যি মিষ্টি পরি, আমাদের বাসায় ছোট বাবু আসবে, আমি খুব খুশি।
সারাদিন বাবুর সাথে খেলতে পারবো, তাই না মিষ্টি পরি? এদিকে আমার শাশুড়ি মা আর মা দুজন আমাকে দুই পাশে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন, আমরা খুব খুশি মা, এমন একটা দিনে তুমি আমাদের এমন একটা সংবাদ দেবে ভাবতেই পারিনি। সাদা বিলার পানি তাকিয়ে দেখি সে এখনও হতবম্বের ন্যায় তাকিয়ে আছে আমার পানি। সাদা বিলার চোখ দেখে বুঝতে পারছি এখনও সে বিশ্বাস করতে পারছে না যে আমাদের ঘরে নতুন অতিথি আসবে। বারান্দায় সাদা বিলাই আর আমি বসে আছি। সাদা বিলাই সে প্রথম দিনের মতো খালি গায়ে আমাকে নিজের কোলে বসিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছেন, আর আমি সাদা বিলাইয়ের কোলে গুটিসুটি মেরে বসে সাদা বিলাইয়ের বুকে আঁকিবুকি করছি। আমার সাহস হচ্ছে না সাদা বিলাইয়ের পানি তাকানোর। সাদা বিলাইও কিছু বলছে না, হয়তো এখনও বিশ্বাস করতে পারছে না যে সে বাবা হবে। প্রায় 10 মিনিট এভাবে বসে থাকার পর সাদা বিলাই মুখ খোলেন। সত্যি শুভ্রপরি, আমাদের ভালোবাসার উপহার হিসেবে কেউ আমাদের কাছে আসবে? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করে নিন, এটাই সত্যি। প্রথমে ভেবেছিলাম আপনাকে একান্তে এই সুসংবাদ দেব, কিন্তু পরে ভাবলাম সবাই যদি একান্তে প্রিয়জনকে বলে তাহলে দুবার সবার মাঝখানে পার্থক্য কী রইল, তাই হুট করে আপনাকে বলে ফেললাম। কি সারপ্রাইজ হননি? আমার কথা শুনে সাদা বিলাই আমার কপালে গভীরভাবে অদর শুয়ে বললেন, আমি খুব খুশি শুভ্রপরি, অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাকে এমন একটা খুশি সংবাদ দেওয়ার জন্য। উপরওয়ালার কাছে হাজার হাজার শুকরিয়া আমার শুভ্রপরিকে আমার জীবনে নিয়ে আসার জন্য। ভালোবাসি শুভ্রপরি। সাদা বিলাইয়ের সাথে এভাবেই আমার সময় কাটতে লাগলো। অন্যদের মতো প্রেগনেন্সির সময় সাদা বিলাইকে একটুও জ্বালাইনি, কারণ আমার 2 মা আমার পাশে ছিল। 24 ঘন্টা আমার কি প্রয়োজন সব খবর রাখতো, আর 2 সাদা বিলাই শুধু আমার 2 মায়ের কাণ্ড দেখতো আর হিংসা করত। প্রেগনেন্সির সময় এত এত ভালোবাসা পেয়েছি যা বলার মতো না। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আমার জীবনে হুট করে সাদা বিলাইয়ের আগমন ঘটানোর জন্য। আমার প্রেগনেন্সির শেষ সপ্তাহ চলছে। ডাক্তার বলেছে আমার সব কিছু ঠিক আছে। সাদা বিলাই শুধু পারেনি ডাক্তারের বাড়িতে আমার বসত গড়ে তুলতে। বমি হলে ডাক্তারকে ফোন দেওয়া শুরু করতো, আবার যদি ঘন ঘন ওয়াশরুমে যেতাম তাহলেও ডাক্তারকে ফোন দেওয়া শুরু করতো। সাদা বিলার এমন কাণ্ড দেখে আমরা বসে কপাল চাপড়াতাম। আমাদের অবস্থা দেখে সাদা বিলাই বলতো, 5টা না 10টা না, একটা মাত্র বউ আমার। ওকে যদি পিঁপড়েও কামড় দেয় তাহলে কষ্ট লাগবে আমার বুকে। হাসপাতালের কেবিনের মধ্যে বিছানার উপর বসে পা নাড়াচ্ছি। এই কয়েক মাস আমার পেট ফুলে উঁচু হয়ে আছে, তার দিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি আমার মতো পা চালিয়ে যাচ্ছি। আমার এই অবস্থা দেখে সাদা বিলাই কয়েকবার আমাকে ধমকিয়েছেন, এই অবস্থায় এত নড়াচড়া করা ঠিক না। কিন্তু কে শুনে কার কথা? আমি তো আমি। অবশেষে আমাকে নিয়ে ওটিতে নিয়ে যাওয়া হয়। ওটিতে ঢোকার আগ মুহূর্তে সাদা বিলাইকে বলে এসেছি, বের হয়ে যদি আমার চোখের সামনে সাদা বিলাইকে না পাই তাহলে ঘাড় মুটকে খাবো। আমার কথা শুনে সাদা বিলাই দুঃখের মধ্যেও হেসে ওঠে। যথা আজ্ঞা মহারানী বলে কপালে অধর শুয়ে ভেতরে প্রবেশ করতে দেয়। প্রায় 30 মিনিট পর বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। এক হাতে স্লাইন চলছে, অন্য হাতে প্রেশার মাপা হচ্ছিল। আমার মাথার কাছে একজন ডাক্তার মিষ্টি কণ্ঠে আমার সাথে কথা বলছিল। এর মাঝে অন্য ডাক্তার তাদের কাজ সেরে ফেলেছে। বাচ্চার কান্নার আওয়াজ শুনে ডাক্তারকে জিজ্ঞেস করে বললাম, ডাক্তার আমার কি হয়েছে গো? সেমি সাদা বিলাই নাকি বিলাই হয়নি? আমার কথা শুনে ডাক্তার কি বলবে ভেবে পাচ্ছিল না। পাশ থেকে নার্স বলে উঠল, আপনার ছেলে হয়েছে ম্যাডাম। ছেলের কথা শুনে আলহামদুলিল্লাহ বললাম। ছেলের কপালে চুমু এঁকে চোখ বন্ধ করে রইলাম। চোখ বন্ধ করে আমার চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এটা সুখের অশ্রু। আরে বাবা থাম এবার, আর কত? এই আয়মান, দেখো তোমার ছেলে আমার প্যান্টে হিসু করতে করতে আজ একা বাদ রাখেনি। কি করছো তুমি? শাশুড়ি মায়ের কাছে আমার মাথার চুলে তেল মালিশ করতে গিয়েছিলাম। এই 10 মিনিট হয়েছে। এর মধ্যে আমার দুষ্টু কার্বন কপি বাবাকে জ্বালিয়ে শেষ। সাদা বিলাইয়ের হাত থেকে বাবুকে নিয়ে ফ্রেশ করিয়ে দিলাম। সারা ঘরে হাঁটছি আর কথা বলছি বাবুর সাথে। কি হয়েছে আমার সাদা সেমি বিলাইয়ের? সাদা বিলাইকে বুঝি ভিজিয়ে দিয়েছো? একদম ঠিক কাজ করেছো। তোমার দাদা ভাই আছে না,
ওই যে ভুঁড়িওয়ালা চকচকে টাক মাথা, তাকেও জ্বালাবে বুঝলে। তাড়াতাড়ি বড় হতো, দুজন মিলে সবাইকে জ্বালাবো না। আমার কথা শুনে সাদা বিলাই তেড়ে এসে বাবুর সহিত কথা বলছে। একদম না, আমার ছেলেটা এমন উদ্ভট কাজ করবেই না তার মায়ের মতো। যদি করে তো? তাহলে আর কি, দুই দুষ্টের সাথে বসবাস করব আমি। সাদা বিলার কথা শুনে সেমি সাদা বিলাইকে নিয়ে বিছানায় বসতে বসতে প্রশ্ন করলাম, আচ্ছা সেমি সাদা বিলাইয়ের নাম কি রাখবো? আমার কথা শুনে সাদা বিলাই মুচকি এসে উত্তর দেয়, তা পাঠকদের উপরেই ছেড়ে দাও। কি বলেন আপনারা, কি নাম রাখবেন সেমি সাদা বিলাইয়ের? আচ্ছা সাদা বিলাই, আপনি বুড়ো হলেও কি এমন সাদা বিলাই থাকবেন? এটা কেমন কথা আয়মান? আরে বাবা রাগ করেন কেন? শ্বশুর বাবার যেমন এখন ভুঁড়িওয়ালা চকচকে টাক মাথা, আপনিও এমন হবেন। আমি তো শুনেছি ছেলেরা নাকি তার পিতামাতার জিনগত বৈশিষ্ট্য পায়, তাহলে আপনিও পাবেন। তখন আমার তুরাবের বউ এই আপনাকে পেট মোটা আনারস ডাকবে। দেখো শুভ্রপরি, তোমাকে ভালোবাসি বলে তোমার সব দুষ্টুমি সহ্য করি, তাই বলে তুমি সব জায়গায় আমার ছেলেকে টেনে নিয়ে আসবে তা হবে না। আর রইল তুবার আর তুবারের বউয়ের কথা, অমন দস্যি মেয়ে আমি কখনো আমার ছেলের জন্য আনবো না। 5 বছরের তুরাবকে ঘুম পাড়াচ্ছিলাম। হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন, তুরাব রাত আমাদের ছেলের নাম। অবশ্য আমি সেমি সাদা বিলাই বলেই ডাকি। আমার কলিজার টুকরা জিলাপির প্যাঁচ আলু ভর্তার সাথে কচু ভর্তার মিশ্রণের তুলে পোলাটা বড় হয়ে গিয়েছে। এখন মা ছেলে মিলে সবাইকে জ্বালাতন করি। সারাদিনের অক্লান্ত পরিশ্রম করে এখন আরামে ঘুমাচ্ছে। ছেলের ঘুমানো দেখে সাদা বিলার মনে শয়তানি জন্মাচ্ছিল আমাকে কাতুকুতু দেওয়ার, যা আমি সাদা বিলার চোখ দেখে বুঝতে পারছিলাম। তাই এমন উদ্ভট কথা। তুমি কি কখনোই সিরিয়াস হবে না আয়মান? আমি তো সিরিয়াসই স্বামী। এই এই আয়মান, একদম স্বামী ডাকবে না। তাহলে কি ডাকবো? পতিদেব, জামাই বাবু, নাকি বরমশাই? সাদা বিলাইকে খেপাতে কি যে প্রশান্তি মেলে, আহা! আমার কথায় সাদা বিলাই পারছে না এই দোতলা থেকে লাফ দিয়ে পড়তে। আয়মান, তুমি যদি এখন উদ্ভট নামে আমাকে ডাকো তো আমি আবারও বিদেশ চলে যাব। আর যাই করি বা না করি, সাদা বিলাইকে মেলা ভালোবাসি। অফিসের সুবাদে 4 বছরে 4 থেকে 5 বার এই দেশে সেই দেশে ভ্রমণ করতে হয় সাদা বিলাইয়ের। সাদা বিলাই যতবার বিদেশে যায় হাত পা ছড়িয়ে কান্নাকাটি করি। এবার তো এমন হয়েছিল সাদা বিলাই কাজের সূত্রে কোনো দেশে গিয়েছে, কাউকে বলে যায়নি। শেষে আবরার ভাইকে জিজ্ঞেস করেছিলাম সাদা বিলাই কোথায় গিয়েছে, বলে গিয়েছে কিনা। প্রত্যুত্তরে আবরার ভাই বলেছিল সাদা বিলাই নাকি উগান্ডায় গিয়েছে। এই কথা শোনার পর সে কি কান্না করেছি, কান্না করতে করতে হাসপাতাল পর্যন্ত ভর্তি হয়েছি। এর পরের দিন হাসপাতাল থেকে এসে যখন সাদা বিলাই আমাকে জিজ্ঞেস করেছিল কেন কান্না করেছিলাম, আমার উত্তর ছিল এমন, আপনি আমাকে রেখে একা একা উগান্ডায় কিভাবে চলে গেলেন? আমার কতদিনের ইচ্ছে ছিল উগান্ডায় যেতে। আমার কথা শুনে সেদিন সাদা বিলাই ভুজুগোল কুচকে প্রশ্ন করেছিল, তোমার সব জায়গা বাদ দিয়ে এই উগান্ডায় যেতে ইচ্ছে হলো কেন? প্রত্যুত্তরে দাঁত কেলিয়ে বলেছিলাম, ওই যে মানুষ বলে না, এক লাথি মেরে উগান্ডায় পাঠিয়ে দেব। এই কথা শোনার পর থেকে ইচ্ছে হয় উগান্ডায় যেতে, তাও একা না, সব সাদা বিলাই সহ উগান্ডায় যেতে। কিন্তু আপনি তো একা একাই উগান্ডায় ঘুরে আসলেন, আপনার সাথে কথা নেই সাদা বিলাই। আমার কথা শুনে সেদিন সাদা বিলাই নিজের কপাল চাপড়ে পণ করেছিল যে কোনো কাজেই হোক বিদেশে আর যাবে না আমাদের রেখে। কিন্তু আবরার ভাইয়ের কপালে সেদিন অনেক দুঃখ হয়েছিল। বেচারা 3 দিন বউ বাচ্চার কাছে যেতে পারেনি আমাকে মিথ্যা বলার জন্য। কি হলো ভাবুকের রানী, উত্তর দাও। আমাকে আরো উল্টাপাল্টা নামে ডাকবে? না জামাই সাহেব, ডাকবো না। আবার জামাই সাহেব ডাকে? তো কি ডাকবো? জান পরাণ নাকি ঢং করব? জান, ও জান, তুমি আমার পরাণ, কলিজার জান, আত্মার জান, আমার জান পরাণ। আমার ছন্দ শুনে সাদা বিলাই দুষ্টু হেসে বলল, এগুলো ডাকতে পারো, আমি মাইন্ড করব না। আমার অভ্যাস যা কখনো পাল্টাবে না তার প্রমাণ আমার এই কথা। কথা বলতে বলতে এমন কথা বললাম যার মাসুল আমার এখন দিতে হবে।
সাদা বিলাই দুষ্টু এসে আমার দিকে আগাচ্ছে। সাদা বিলাইয়ের আগানো দেখে শুকনো ঢোক গিলে সেমি সাদা বিলাইকে রেখে বিছানা থেকে নেমে দৌড়ে কক্ষ থেকে বের হবার আগেই সাদা বিলাইয়ের বক্ষে আবদ্ধ হয়ে গেলাম। সাদা বিলাই বাবা, মা আমাকে বকেছে। রাত সোফায় বসে কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখছিল। এমন সময় তুরাব এসে তুবার নামে নালিশ করে বসলো। কেন মেরেছে আমার সোনাটাকে পচা আম্মুটা? আর বাবাই শোনা, বাবাকে কখনো সাদা বিলাই বাবা ডাকতে নেই, শুধু বাবা বলবে, ওকে? না, আমি সাদা বিলাই বাবাই ডাকবো। মা তো তোমাকে সাদা বিলাই ডাকে, আমিও তোমাকে সাদা বিলাই বাবাই ডাকবো। মা তো তাই শিখিয়ে দিল। তুরাবের কথা শুনে রাত বিড়বিড় করে বলল, কি এক জ্বালায় পড়লাম। বিয়ে করে এনেছি বউকে, যাকে কিনা জীবনের চেয়ে বেশি ভালোবাসি, যে আমাকে ডাকে সাদা বিলাই। এখন তার ঘর থেকে হয়েছে এক পুচকু, সেও ডাকে সাদা বিলাই বাবা। এই জীবন আর রাখবো না। এই মা ছেলের অত্যাচারে পাগল হয়ে যাব আমি কোনো একদিন। সাদা বিলাই বাবা, কিছু বলো, মা আমাকে বকেছে। কেন বকেছে সোনা? তুমি আমার জন্য যে মুরগির জাল ফ্রাই এনেছিলে ওইটা আমি খেয়ে ফেলেছি। তারপর মার জন্য যে মুরগির জাল ফ্রাই এনেছিলে সেটাও এক কামড় খেয়েছে, এই জন্য মা আমাকে বকেছে। রাত কি করবে বুঝতে পারছে না। এই দুই পাগলেরই মুরগি পছন্দ। একদিকে জানের বউ তো একদিকে কলিজার ছেলে। তুরাবের ডাকে আবার ওরাদের ধ্যান ভাঙে। বাবা, মিনি সাদা বিলাই চাচ্ছু কবে আসবে দেশে? আর সুন্দরী দাদু আর বুড়িওয়ালা চকচকে তেলমাখা দাদা কবে আসবে? তারা বিদেশে থেকে আমি যেন মিনি সাদা বিলাই চাচ্ছুর সাথে খেলা করবো। ও বাবা, আমার খুব কান্না আসছে, আমাকে আদর দাও, আমি যে কান্না থামাতে পারছি না। রাত পড়েছে মহাবিপদে। হাতের কাজ ফেলে তুরাবকে কোলে তুলে তুরাবের কাছে যাওয়ার জন্য উদ্যোগ নিল। আহা, মুরগি খেতে যে কি মজা! মুরগির হাড্ডিগুলো চিবিয়ে চিবিয়ে খেতে আরও মজা। আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে মুরগিকে নিয়ে গান গাইতে। ও মুরগি, তোমায় খাইতে না পারলে ভালো লাগে না, তোমার হাড্ডিগুলো চিবাইতে মজা যে লাগে, তোমার তুলতুলে গোস্ত খাইতে সেই টেস্ট লাগে। ও মুরগি, তোমায় খাইতে না পারলে ভালো লাগে না। আমার এখন তোমাকে পেটাতে ইচ্ছা করছে আয়মান। সাদা বিলাইয়ের কণ্ঠস্বর শুনে ঢোক গিললাম। নিশ্চয়ই সেমি সাদা বিলাইটা বাপের কাছে নালিশ করেছে আমার নামে। কাঁদো কাঁদো মুখ নিয়ে সাদা বিলাইয়ের উদ্দেশ্যে বললাম, আপনি আমাকে বকবেন সাদা বিলাই? আমার কাঁদো কাঁদো চেহারা দেখেই সাদা বিলাই মোমের মতো নরম হয়ে গিয়েছে। সাদা বিলাই করুণ চোখে আমার কথার প্রত্যুত্তরে বলল, এইভাবে বলে না আয়মান, আমি আজ বকবো তোমাকে। তুরাবকে উল্টাপাল্টা কথা শেখাতে না করিনি তোমায়? তুমি নিজে এক বাঁদর, ছেলেকে বানাচ্ছ বাঁদর। বুঝতে পারলাম আজ ছাড় পাবো না। তাই সেমি সাদা বিলাইকে সাদা বিলাইয়ের কোল থেকে নিয়ে আরও এক পিস ঝাল ফ্রাই দিয়ে ওর নানুমণির কাছে পাঠিয়ে দিলাম। সাদা বিলাইয়ের পানি তাকিয়ে দেখি রাগ না করে আশায় জোর করে মুখশ্রীতে রাগী ভাব নিয়ে আমার পানি তাকিয়ে আছে উত্তরের আশায়। সাদা বিলাইয়ের এখন কাণ্ড দেখে ভীষণ হাসি পাচ্ছে। হেসে সাদা বিলাইয়ের কাছে গিয়ে গলা জড়িয়ে ধরলাম। ভালোবাসি প্রিয়তম, এতটা ভালোবাসি যা তুমি আমার প্রতিটা নিঃশ্বাসে উপলব্ধি করতে পারবে। তোমার ওই চোখের হাজারো বলা না বলা কথা বুঝেও ভালোবাসি, আর না বুঝেও ভালোবাসি। আমার সব দুষ্টুমি সহ্য করে নাও মানুষটাকে ভালোবাসি। আমাকে সব দিক দিয়ে আগলে রাখার মানুষটাকে ভীষণ ভালোবাসি। এই যে রাগ না এসেও রাগের ভাব ধরে রাখা মানুষটাকেও ভালোবাসি। আমার আদরের কথাগুলো শুনে সাদা বিলাই নিজেকে আর আটকে রাখতে পারল না। দুই হাতে আমার কোমর জড়িয়ে আবেগের সহিত বলল, সত্যি এত গভীর তোমার ভালোবাসা? হ্যাঁ। সাদা বিলাই এবার আমার কপালে অধর ছুঁয়ে বলল, আমিও আমার শুভ্র পরীকে ভীষণ ভালোবাসি।